আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ছুটিতে কেমন ছিলে? আশা করি ভালো আছো এবং ভালো ছিলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। আজকে দেখো, আমাদের এবার কিন্তু পয়লা বৈশাখ হয়নি। পয়লা বৈশাখে গেলে ছোটবেলায় কি করতাম আমরা? মাটির হাঁড়ি পাতিল, ছোট ছোট পুতুল, এগুলো কিনতাম, তাই না? তাহলে এগুলো বলতো কারা তৈরি করতো? হ্যাঁ, এগুলো কামার কুমার, যারা মাটির কাজ করে তাদেরকে আমরা কি বলি? কুমার। তাই, ঠিক আছে। কুমাররা মাটির মৃৎশিল্প দিয়ে মাটির মৃৎশিল্পগুলো যারা তৈরি করে তাদেরকে কি বলি আমরা? কুমার বলে থাকি। তাহলে আমাদের প্রিয় সৈয়দ শামসুল হক ঠিক আমাদের গ্রাম বাংলার প্রকৃতির যে চিত্র এবং এই মাটির হাঁড়ি পাতিল তৈরি করা, এসব নিয়ে একটি গল্প লিখেছেন। সেই গল্পটির নাম হচ্ছে কত দিকে কত কারিগর, অর্থাৎ কারিগরদের, এই মৃৎশিল্প কারিগরদের কথাই তিনি বলেছেন। তারা চলো আমরা আগে কি বলি, সৈয়দ শামসুল হক সম্বন্ধে কিছু জেনে নিই। সৈয়দ শামসুল হক 1935 খ্রিস্টাব্দে কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি হয়। কিছুদিন পড়াশোনার পরে তিনি কি করেছেন? সাংবাদিকতায় তার পেশা হিসেবে নিয়েছিলেন। সাহিত্য ধারায় তার মানে খুব মনোযোগী হয়েছে, পাশাপাশি সাহিত্যে তিনি মনোযোগী হয়েছেন। তিনি কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদি লিখেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তার কিছু শিশুতোষ রচনা রয়েছে। বাংলা একাডেমি থেকে তিনি সাহিত্য একাডেমি থেকে কি পুরস্কারও পেয়েছে। পাশাপাশি তার কিছু গ্রন্থ রয়েছে। একদা এক রাজ্য, তার গ্রন্থগুলো হচ্ছে, আমি বলছি, একদা এক রাজ্য, অগ্নি ও জলের কবিতা, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, পায়ের আওয়াজ পাওয়া যায়, নূর দিনের সারা জীবন, সীমান্তের সিংহাসন, অনু বড় হয়, তারপর হচ্ছে হটজনের বন্ধু, হটসনের বন্ধু। তিনি 2016 সালে মৃত্যুবরণ করেন ঢাকায়। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তার সম্বন্ধে জেনে নিলাম। এখন মূল গল্পটি জেনে নিই। কত দিকে কত কারিগর। সৈয়দ শামসুল হক। নদী পার হয়ে ওপারে কুমারদের একটা গ্রামের ভেতরে সারাদিন দেখছি ওদের মাটির কাজ। হাঁড়ি পাতিল, সরা, শানকি তৈরি করছে ওরা। বেশ কৌতূহল নিয়ে দেখেছি পাটার কাজ। মাটির পাটায় ফুলের নকশা, রবীন্দ্রনাথ, বেণী বন্ধনত যুবতীর চিত্র, জয়নুলের আঁকা গরুর চাকা, ঠেলে তোলার প্রতিলিপি, উড়ন্ত পরী, ময়ূরপঙ্খী, নৌকার চিত্র, চোখ বুঝে নজরুল যে বাঁশি বাজাচ্ছেন সেই ফটোগ্রাফের নকল। আসলে কি জানো, এখানে মাটির পাটায় ফুলের নকশা। এখানে কুমারদের কি করে, একটা ছাঁচ থাকে, মানে হচ্ছে ফ্রেম থাকে। ফ্রেমে এই মাটির কাদা মাটিগুলোকে খুব সফট করে, খুব নরম করে, তারপর ওই ছাঁচের উপরে প্লেন করে খাঁচ আকারে বসিয়ে দেয়। তারপর সেটা কি করে, যে যে চিত্রগুলো দেওয়া থাকে সেগুলো ফুটে ওঠে। তারপর কি, বাঁশবনে আচ্ছন্ন শীতল একটি গ্রামে, অবিশ্বাস্য ঝিম ধরা নীরবতার ভেতরে সবুজ শ্যাওলা ধরা কুমোরদের প্রাঙ্গণে সার দিয়ে সাজানো রবীন্দ্রনাথ, নজরুল, জয়নুল। প্রাঙ্গণে হচ্ছে কুমোরদের প্রাঙ্গণে, অর্থাৎ উঠোনে। আজকাল এগুলো বিক্রি ভালো, তাই না? প্রথমে বলেছিলাম, বিশেষ করে পয়লা বৈশাখের যে মেলা হয়, হ্যাঁ, চৈত্র সংক্রান্তির মেলা, সেই মেলাগুলোতে আমরা এই মাটির হাঁড়ি পাতিল জিনিসপত্র বেশি দেখতে পাই। সেই আজকাল কি করে, শৌখিনতার জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন মাটির দৃশ্য,
তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ নজরুলের ছবিগুলো দেয়ালে টানিয়ে রাখা যায়। সস্তায় ঘরের দেয়াল সাজবার জন্য অনেকেই কেনে। এক একটা চিত্রের জন্য কাঠের উপর খোদাই করা নকশা আছে, তার উপর কাদার তাল পিটে পিটে পাটা তৈরি করছে ওরা। কাদার তালে ফুটে উঠেছে নকশা, বাঁশের কলম দিয়ে সংশোধন করে পাটাগুলো ভাটিয়ে পড়বার জন্য তৈরি করা হচ্ছে। যেখানে যেখানে আবার একটু ছাঁচটা মিহি না হয় সেখানে আবার বাঁশের কলম দিয়ে, তো বাঁশের কঞ্চিতে খুব সুচালো থাকে, কলমের মতো দেখতে, ওটা দিয়ে আবার কি করে নিখুঁত ভাবে ফুটিয়ে তোলে কাজগুলো। কাজ করছে যারা তাদের ভেতরে কিশোর বেশ কয়েকজন, যুবক দুজন, আর একপাশে উঁচু পিঁড়ের ওপর উবু হয়ে বসে কাজের তদারক করছেন বৃদ্ধ পালমশাই। পালমশাই হচ্ছে যারা কাজ করে, এই মাটির কাজ করে তাদের মধ্যে প্রধান, যিনি বয়োজ্যেষ্ঠ এবং বৃদ্ধ লোক। তিনি কি এখন যারা কাজ করছে তাদেরকে তদারকি করছে, অর্থাৎ দেখাশোনা করছে। মাথায় টাক, কানের দুপাশে সাদা এক খমরা করে চুল। তিনি সেন চোখে কারিগরদের হাতের দিকে তাকিয়ে আছে। সেন চোখে মানে হচ্ছে ঈগলের চোখ কেমন তীক্ষ্ণ, ঠিক সেভাবে কে কিভাবে কাজ করছে সেগুলো দেখার জন্য তিনি তাকিয়ে আছেন। এও করলি কি? আরে দামড়া, অর্থাৎ একজন কি করেছে, দামড়া হলো কি, দামড়া কাকে বলা হয়েছে? দামড়া হচ্ছে, দামড়া শব্দটি হচ্ছে ষাঁড়, অপর অর্থে ব্যবহৃত, অর্থাৎ কি বোকা অর্থে এখানে ওই ভুল করেছে, সেজন্য তাকে দামড়া বলে ডাকা হয়েছে। কারিগর ছোকরা এতগুলো কাকে দামড়া বলে সম্বোধন করলেন বুঝতে পারল না, কিন্তু বুঝেছে ঠিক যাকে বলা হয়েছে সে। দেখলাম সে ছোকরা চোখ না তুলেই চট করে একটি মাটি দিয়ে ময়ূরপঙ্খী নৌকোয় বসা মহারাজ ধরনের মূর্তিটির মুকুটে লাগালো। পালমশাই আমার দিকে ফিরে হেসে বললেন, নজর না রাখলেই কাম সারা। দেখলেন না চন্দ্র সওদাগরের মুকুটটা যে ছাঁচে ওঠে নাই, বেটার খেয়াল নাই? বলেই উফ করে নিজেই উঠে গেলেন ছোকরার কাছে। তারপর ছোকরা হাত থেকে বাঁশের চিকন কলমটা খুব করে টেনে নিয়ে মুকুটের ওপর অবিশ্বাস্য দ্রুত গতিতে চিকন নকশা এঁকে দিলেন। জ্যাঠা পেছনে ডাক শুনে বিরক্ত হয়ে ঘুরে তাকালেন পালমশাই। ব্যাস, আর কোনো কথা নয়। কারো তরফে ঘুরে তাকিয়ে তিনিও বুঝতে পারলেন যে ছোকরা ডাক দিয়েছিল, সেও মাথা নিচু করে বসে রইল সম্মুখের কাঁচা মাটির পাটার দিকে তাকিয়ে। আরে দামড়া, রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো কয়বার দেখাইয়া দিতে হয়। আমার দিকে ফিরে বললেন, বুঝলেন, এই দাড়ি তো বাংলার সকলে চেনে মানে ছায়া দেখলেও চেনে, খালি ছায়া দিয়াই বুঝায় না রবীন্দ্রনাথ। তাইলে বোঝেন, সেই কবির দাড়ি যদি ঠিক না হয়, দাড়ি দীক্ষা যদি লালন ফকির মনে হয়, কি মাওলানা ভাসানী মনে হয়, তাইলে চলবো? এই কথাগুলো সেই পালমশাই লেখককে বলছেন। আবার দ্রুত হাত চলে পালমশাইয়ের। মহাবিরক্ত তিনি কাঁচা মাটির পাটায় রবীন্দ্রনাথের দাড়িতে সূক্ষ্ম আঁচড় কেটে চললেন। আঁচড় কাটতে কাটতে আমাকে বললেন, বুঝলেন, কাঠের ছাঁচে সকল টান ছোট ছাপছোপ ঠিক ওঠে না, হাতে ঠিক করতে হয়, নইলে মাল নষ্ট, পয়সা নষ্ট। তার উপর ধরেন ভাটি সিকা বাইর করলেও কিছু কিছু বাদ বাতিল হইয়া যায়। জনের রাখা গরুর গাড়ির চাকা ঠেলে তোলার ছবির দিকে তাকিয়ে পালমশাইকে জিজ্ঞেস করি, এটা কার ছবি? কেন মানুষ চাকা ঠেলা তোলে সেই ছবি? সে কথা নয়, কার আঁকা ছবি?
পালমশাই একটু ইতস্ত হয়ে বললেন, ধরেন আমাগো আঁকা। আমি হেসে বললাম, পালমশাই, এটা জয়নাল আবেদিনের আঁকা। শুনে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তিনি আমার দিকে তাকিয়ে থাকলেন। তারপর নিরস্কর গলায় বললেন, হইতে পারে। কেডা জানে কত দিকে কত কারিগর আছে, জয়নাল না কি কইলে নাম মনে থাকে না। তারপর ধরেন গিয়া আমার যে আর্টের কাম করি, আমাকে চেনে কয়জন, নাম জানে কয়জন। এই যে আমার বাবায় তানি ছিলেন একজন আর্টিস্ট, একে তারে স্মরণ রাখছেন কেন? তারপর একটু চুপ করে থেকে বললেন জয়নাল, হইতে পারে। তো এই নকশাটা খুব চলছে। জিজ্ঞেস করলাম, আচ্ছা, এটা তো রবীন্দ্রনাথ, ওটা কবি নজরুল বাসি। পালমশাই স্নিগ্ধ চোখে একবার পাটা দুটোর দিকে তাকালেন, ভাবলেন হয়তো চেহারা ঠিক মেলেনি। বললেন, কেন, কি হইছে? না, ঠিকই আছে। আমি শুধু জানতে চাইছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি করেন না? বঙ্গবন্ধু? হ্যাঁ, কেন দেখেন নাই? ওই যে উপরে চাইয়া দেখেন, সবার উপরেই তো বঙ্গবন্ধু দুইটা ছবি। হেরে তো মধ্যে বা নিচে রাখা যায় না। এতক্ষণ মুঠোতে ধরে রাখা চশমাটা এবার চোখে দিলাম। সত্যি বঙ্গবন্ধুকে এই কারিগর স্থান দিয়েছে সবার উপরে। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কি করলাম? কত দিকে কত কারিগর। সেখানে লেখক সৈয়দ শামসুল হক আমাদের যে এই বাংলা ইতিহাস, ঐতিহ্য ও লোক সংস্কৃতির পরিচয় তুলে ধরেছেন এই গল্পটিতে। তাহলে আমরা কি করেছি? এখানে যে কারিগর মশাই, পাল মশাই, তিনি হয়তো বা কার কোন ছবিটা অথবা দৃশ্যটাকে এঁকেছে সেটা সে নিশ্চয়ই জানে না, কিন্তু সেটা কিভাবে ফুটিয়ে তুলতে হবে সেটা কিন্তু ঠিক তিনি জানেন। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা তিনি কিন্তু সবার উপরে রেখেছেন, কারণ তিনি হচ্ছেন জাতির পিতা। তাহলে আমরা কারিগর, এই মৃৎশিল্প কারিগরদের কথা জানবো এবং তাদের কাজ সম্বন্ধে আমরা জানবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করব? আমাদের যে মৃৎশিল্পী কারিগর যারা আছে তাদের প্রতি আমাদের একটি শ্রদ্ধা মমত্ববোধ সৃষ্টি করবে, এই গল্পের মাধ্যমে আমরা জানবো। তাহলে আমরা আজকে এই গল্প থেকে কিছু প্রশ্ন, তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন সম্বন্ধে একটু কিছু দিলাম, এবং এছাড়াও তোমরা এভাবে নিজেরাও কিছু তৈরি করবে, নিজেরাও গল্পটি বারবার পড়বে, তাহলে তোমরা নিজেরা আরো এরকম জ্ঞানমূলক প্রশ্ন পেয়ে যাবে। তাহলে আমি শুরু করছি। রক্তগোলা গ্রন্থটি কার লেখা? নিশ্চয়ই সৈয়দ শামসুল হকের। সৈয়দ শামসুল হক কোন শহরে জন্মগ্রহণ করেন? বলতো, কোন শহরে জন্মগ্রহণ করেন? বলতে পারছো না? কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ। কে শ্যান চোখে কারিগরের হাতের দিকে তাকিয়ে আছেন? বলতো, কে শ্যান চোখে? পাল মশাই, তাই না? পাল মশাই কখন বলেছিল? ওই যে দেখুন কি করেছিল, কলমটা টেনে নিয়েছিল এবং সম্রাটের, তাই না, সওদাগরের মুকুটের আঁচটা দিতে পারেনি, তখন তিনি চোখগুলো কারিগরের দিকে, হাতের দিকে তাকিয়েছিল। কে? পাল মশাই। লেখো, কোন কাজটিকে বেশি কৌতূহল দিয়ে দেখছিলেন? বলতো, যখন উঠানে পাটায় একটা মাটির তক্তার মতো তৈরি করে এবং সেখানে ছাঁচের উপর বসাচ্ছিল, সেই কাজগুলো দেখছিল। কারা হাড়ি পাতিল শানকি তৈরি করে? কারা হাড়ি করে? কুমাররা, তাই না? বাংলাদেশের গ্রামীণ জীবন কিসে সমৃদ্ধ? কিসে সমৃদ্ধ? গ্রামীণ জীবন কিসে সমৃদ্ধ হতে পারে? সেটা হচ্ছে ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যে সমৃদ্ধ। কে কাজে তদারক করেন? পাল মশাই। শান চোখে কথাটির অর্থ কি? শান চোখের কথাটির অর্থ হচ্ছে বাজ পাখির মতো তীক্ষ্ণ নজরে। বাজ পাখির মতো তীক্ষ্ণ নজরে। কার মুকুট ছাঁচে ওঠেনি? বলতো, কার মুকুট ছাঁচে ওঠেনি?
চন্দ্র সওদাগরের মুকুট। সৈয়দ শামসুল কার মুকুট ছাঁচে ওঠেনি? হ্যাঁ বলতো, চন্দ্র সওদাগরের মুকুট ছাঁচে ওঠেনি। সৈয়দ শামসুল হক কত সালে জন্মগ্রহণ করেন? 1925 সালে তিনি জন্মগ্রহণ করেন। কুড়িগ্রাম কি শহরে, তাই না? কুড়িগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত থাকবে। আমাদের এই গল্পটি বেশ মনোযোগ সহকারে পড়বে এবং বারবার পড়বে। এরকম ছোট ছোট প্রশ্ন তোমরা নৈবিত্তিক হিসেবে পেয়ে যাবে। তাহলে ভালো থাকবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।